আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। হামলা, অগ্নিসংযোগ এবং সহিংসতার প্রতিবাদে ডাকা সড়ক ও নৌপথ অবরোধে আজও স্থবির 3 পার্বত্য জেলার জনজীবন। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। অবরোধের কারণে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। রাঙ্গামাটি শহরে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। জুম্মত ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধ চলছে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। অন্যান্য উপজেলার সঙ্গেও যোগাযোগ বন্ধ। অবরোধে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। সাজেকে আটকা পড়া পর্যটকদের ডিসকাউন্ট দিচ্ছেন রিসোর্ট মালিকরা। আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ, মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফেসে গেছি। সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করতেছে। যারাই আসছে হয়তোবা না জেনে আসছে, কিন্তু আসার পরে এখানে প্রত্যেকটা মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাস্তায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে অবরোধকারীরা। পর্যটকদের ফিরিয়ে আনার কাজ চলছে। খাগড়াছড়িতেও আটকা পড়েছেন অনেক পর্যটক। অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাঙ্গামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। আর এখানে আমরা বের হয়েছি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য। সংঘর্ষের পর গত শুক্রবার রাত থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। 30 তারিখের ঘটনার বিষয়ে 2টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই 2টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে, তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষুব্ধ জুম্মত ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধে ডাক দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। সৈয়দ অদিত, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। দুজনের আলোচনায় বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে। সাক্ষাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাও পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে তার সাথে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে জাতিসংঘের প্রধান গোয়েন লুইস সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয়ে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত নিয়ে আলোচনা করেছেন। প্রফেসর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানায় জাতিসংঘ। পরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারকে ইরান সরকারের সমর্থন ও সহযোগিতার কথা জানান ইরানের রাষ্ট্রদূত। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বেক্স মেলার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে শ্রম সংস্কার এবং ম্যানগ্রোভ গবেষণা ড্যানিশ সরকারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য শ্রম সংস্কার প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধান উপদেষ্টা। সেদিনই স্থানীয় সময় দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে চকর মালিথার রিপোর্ট। বিশ্ববাসীর সামনে এখন এক নতুন বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এবার নোবেল বিজয়ী হিসেবে নয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নতুন বাংলাদেশকে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে।
ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। 24শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছে প্রধান উপদেষ্টা যোগ দিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। 27শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অরাজনৈতিক সরকার প্রধান তার বক্তৃতায় রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি তুলে ধরবেন বাংলাদেশের সংস্কার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমন নিয়ে ব্যাপক উচ্ছ্বাস। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমেরিকায় আসছেন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসোসিয়েশনের 79th অংশগ্রহণ করার জন্য। একজন প্রবাসী আমেরিকান হিসেবে আমি খুবই আনন্দিত, যে কারণ উনি আমাদের দেশের প্রতিনিধি হয়ে বাংলাদেশের জন্য কিছু করার জন্য আসছেন। বিশ্ব নেতাদের সাথে উনি অনেক মিটিং করবেন, এটা তো অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার, এবং উনি বাংলাদেশকে উনি একটা সুন্দর একটা অবস্থানে বাংলাদেশকে নিয়ে যাবেন আমি এই আশা করি। আমি খুবই আশাবাদী আসলে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতিসংঘে অধ্যাপক ইউনূসের ভাষণে শুনতে চায় নতুন বাংলাদেশের কথা। ইউনাইটেড নেশনসে ডক্টর ইউনূস যে স্পিচ দেবে, সেই স্পিচে উনি নতুন বাংলাদেশের কথা গড়ে তুলবে, এবং আমরা আমেরিকা থেকেও এক্সপেক্ট করতেছি একটা নতুন বাংলাদেশের একটা ইমেজ দেখার। আমাদের এই প্রত্যাশা আছে যে উনি আমাদের সবার ড্রিমস, এক্সপেকটেশনস, উনি ওগুলোর জন্য অ্যাডভোকেট করতে পারবে পুরো দেশের সামনে ওই ইউএন এর ভাষণে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সব দেশের সাথে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা। জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া গেটের 1 নম্বর পিলারে পথ করে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এখানেই আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরে অধিবেশনে ভাষণ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রাজধানীতে বৈঠক শেষে দলের মহাসচিব বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কিভাবে আরো গভীর করা যায় এ নিয়ে কথা হয়েছে। ভারত বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভারতে ইলিশ রপ্তানি অনুমতি দেওয়ার প্রধান উপদেষ্টা সহ অনেকের বাহবা পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 3000 টন ইলিশ ভারতে গেলে বাজারে এর কোনো প্রভাব পড়বে না। আর বন্ধুপ্রতিম দেশকে ইলিশ দেয়াটা সৌজন্যবোধের, এর সাথে তাদের আবেগের সম্পর্ক। তবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ইলিশ রপ্তানির অনুমতিতে তার মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। রিজভিনাস রিপোর্ট। 21শে সেপ্টেম্বর শনিবার ছুটির দিনে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির বিষয়টি জানায় বাণিজ্য মন্ত্রণালয়। গত 9 সেপ্টেম্বর কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ, এই 3000 টন, তার মধ্যে 3000 টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি 1200 টাকার ইলিশ ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা তো অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে আগামী 13ই অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ রাখার বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে ইলিশ রপ্তানি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনও সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। আমি এটা এতভাবে ওপেনলি বলতে চাই না, এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এটা বলেই শেষ করব, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন, এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন, সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। পূজার সাথে আমাদের যারা হিন্দু
ভাই বোনরা আছেন তাদের সাথেও কথা বলছে, দেখেছি ধর্মীয়ভাবে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই। গত 8ই আগস্ট সরকার গঠনের পর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে অবস্থান নেওয়ার কথা বলেছিলেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। মানবিক কারণে পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ভারত ও বাংলাদেশকে এক জায়গায় বসতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বলেন, নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটি কূটনীতি ও অর্থনীতিও। রোববার ফেনীর পরশুরাম উপজেলার কালিকাপুর এলাকার বন্যার ভাঙন কবলিত বাল্লামুখ এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরকারি পর্যায়ে নিষ্ক্রিয় থাকার সময় শেষ উল্লেখ করে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই পানির ন্যায্য হিস্যা নিয়ে দীর্ঘদিনের সমস্যা নিরসনে কাজ করা হবে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে যেত। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, কাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আর কিছু না হোক, অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরা টেলিভিশনের ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভোরে আল জাজিরা টেলিভিশনের সরাসরি সম্প্রচার চলার সময় সশস্ত্র ইসরায়েলি সেনারা মাস্ক পরে ভবনে ঢোকে। তারা আল জাজিরা টিভির পশ্চিম তীরে ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমরির কাছে চ্যানেল বন্ধের আদেশ দেয়। এরপর চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়। এদিকে উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ। তাদের দাবি, অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টির রকেট ও বিমান হামলা শুরুর পর ইসরায়েলের সবচেয়ে গভীরে এটি সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালায় ইসরায়েল। এবারে কৃষি সংবাদ। দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জে দীর্ঘ বর্ষায় গোচরণভূমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। গবাদি পশুকে শুকনো খাবার খাওয়াতে হচ্ছে খামারিদের, এতে করে রোগ বালাই সহ লোকসান গুনতে হচ্ছে তাদের। এবার প্রকৃতি সংবাদ। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনার ইছামতি নদী তীরের বাসিন্দারা। সংস্কার কাজের জন্য উচ্ছেদ করা ইছামতি নদীর দুপারে বাসিন্দাদের দাবি, জমির মালিকানার দলিল থাকলেও অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করেছে প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, নদী পাড়ের বৈধ বাসিন্দারা বংশ পরম্পরায় প্রায় ৯০ বছর ধরে বসবাস করছেন। নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করার দাবি তাদের। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে নজরদারি ব্যবস্থা অত্যন্ত দুর্বল উল্লেখ করে এটি যুগোপযোগী করতে বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিশ্বব্যাংকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা। তবে অন্য কিছু ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হলেও জুৎসই কোনো উত্তর দিতে পারেনি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ফরাগ আজমের রিপোর্ট।
সকালে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে ওই বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন চেয়ারম্যান ও কমিশনাররা। আমাদের সামনে কি রোডম্যাপ আছে সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিল, তো আমরা কয়েকটা পার্টিকুলার থিম নিয়ে কথা বলেছি, কি কি এরিয়াতে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি, সার্ভেলেন্স টিম যেটা আছে সেটাকে কিভাবে আমরা আরো উন্নত করতে পারি। এছাড়া আমরা গভর্নেন্স নিয়ে কথা বলেছি। আমাদের রাষ্ট্রে খুব দুর্বল একটা সার্ভেলেন্স নিয়ে আমরা কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, এটা 2012 সনে ইনস্টল করা একটা সফটওয়্যার, এবং এটা 2012 পরে আপগ্রেডও হয়নি। বিশ্বমানে নেওয়ার জন্য কাজ করার চেষ্টা করছি, সেই জন্য ওনাদের সহায়তা আমরা চেয়েছি। টেকনিক্যাল অ্যান্ড সব রকম অ্যাসিস্ট্যান্স তাদের কাছ থেকে আমরা চাই। ওই প্রসঙ্গের পর অন্যান্য কিছু বিষয়ের পাশাপাশি সাংবাদিকরা জানতে চান তাদেরকে পেশাগত কাজে বিএসইসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন। রেস্ট্রিকশনস নাই, আমি যেটা আবার বলছি, আপনাদের সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন। আপনারা যখন আসবেন সেটা একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে। ঢোকার যে নিয়মটা, সেই নিয়মটা আমার কাছে যিনি তুলেছেন তাকে আমি বলেছি যে এটা নিয়ে আজকে আমরা আলাপ করব। বড় একটা প্রেস কনফারেন্সে কোনো সিদ্ধান্ত ছিল না, ইভেন আমি এটা দেখে একটু অবাক হয়েছি। আপনারা যেভাবে বাংলাদেশ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলেন। ওই সময় সাংবাদিকরা আরো কিছু প্রশ্ন করতে চাইলে তার কোনো উত্তর দেননি বিএসইসি চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন।